আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম লিখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। জনসমর্থনহীন সরকার ক্ষমতায় থাকলে কুচক্রী গোষ্ঠী দেশের সম্পদ লুটে পুটে নিতে পারে, তাই জনগণের সরকার প্রতিষ্ঠা করা জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্রও হয়েছিল, আর সামনে আরও কঠিন পরীক্ষা রয়েছে, যা গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। হাসান মাহমুদের রিপোর্ট। নরসিংদীর মাধবদী হেরিটেজ পার্ক, মানিকগঞ্জের মুন্নু সিটি এবং মুন্সিগঞ্জের মুক্তারপুরে ৩১ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে বিএনপির পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যাতে অংশ নেন জেলার নেতৃবৃন্দ। লন্ডন থেকে কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, জনগণের রায় পেলেই কেবল ৩১ দফা বাস্তবায়ন করা যাবে, তাই নেতাকর্মীদেরকে জনসেবা করে সবসময় জনগণের পাশে থাকতে হবে। তিনি বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরও আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে সঠিকভাবে। তারেক রহমান বলেন, জনগণের সরকার ক্ষমতায় না থাকলে লুটপাট সহজ হয়। যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে, এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে। জনগণের সঙ্গে থেকে নিজেদের মধ্যে গুণগত পরিবর্তন আনতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন তিনি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এগিয়ে নিতে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে 1971 সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে দুই দেশের সরকার প্রধানের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন ডক্টর ইউনূস এবং শেহবাজ শরীফ। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছেন দুই সরকার প্রধান। এ সময় চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন তারা। শরীফ সার্কের পুনরুজ্জীবন সহ পারস্পরিক আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করেন। 2026 সালের মধ্যবর্তী সময়ের আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার পরিকল্পনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের ওপর সংলাপ অনুষ্ঠিত করতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক উন্নয়নের আহ্বান জানান। নির্বাচন সম্পর্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য অস্পষ্ট মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বক্তব্যে নির্বাচন নিয়ে নির্দিষ্ট সময়সীমার উল্লেখ নেই। একই সঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম 2026-এর জুনের মধ্যে নির্বাচন সংক্রান্ত যে বক্তব্য দিয়েছেন তা প্রধান উপদেষ্টার বক্তব্যের বিরোধী, যা সংশয় সৃষ্টি করবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিএনপি মনে করে ফ্যাসিবাদী হাসিনার অধীনে যত নির্বাচন হয়েছে তা অবৈধ। এজন্যই এসব নির্বাচন বাতিল দাবি করেন তিনি। পঞ্চদশ রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট এবং নির্দিষ্ট সময়ের কোনো উল্লেখ নেই। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। সভা মনে করে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করবে। সবাইও মনে করে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো
দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। ঘটনাস্থলে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম, তিনি আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন। মইদুল, ব্যাংক ডাকাতের পরিচয় কি জানতে পেরেছেন কিনা এবং নতুন আর কি তথ্য পেয়েছেন আপনি? হ্যাঁ, নতুন তথ্য বলতে রূপালী ব্যাংকের জিএম কিছুক্ষণ আগে যে ব্যাংকে ডাকাতির ঘটনার চেষ্টা হয়েছিল সেই শাখা থেকে বের হয়েছিল এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বেলা 2টার পরে 3জন ডাকাত তারা গ্রাহক সেজে এই ব্রাঞ্চে তারা প্রবেশ করে এবং তারা ওখানকার যারা 10জন কর্মকর্তা এবং কর্মচারী ছিল তাদেরকে জিম্মি করেছিল এবং জিম্মি করেছে মূলত খেলনার পিস্তল দিয়ে, এমনটাই জানিয়েছে। তো জিম্মি করার পরে তারা নগদ অর্থ দাবি করে এবং এরপরে আসলে ব্যাংকের কর্মকর্তারা সেখানে এলাকাবাসীকে খবর দেয় ফোনে এবং এলাকাবাসীর জড়ো হয় এবং জড়ো হওয়ার পরেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এবং কিছুক্ষণ আগ পর্যন্ত এখানে সেনা সদস্যরা মোতায়েন ছিল এখানে, কিন্তু তারা এখন এই মুহূর্তে চলে গেছে এবং রাত 8টার দিকে পুলিশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে এবং ব্রিফের পরে আসলে মূলত এই যে যারা ডাকাত এসেছিল তাদের পরিচয়ের ব্যাপারে কথা বলবে এবং তারা আসলে টোটাল ঘটনারই মূলত তখন ব্রিফ করবে এবং এখন পর্যন্ত এখানকার যে রূপালী ব্যাংকের যে জিএম তিনি যতটুকু জানিয়েছেন যে এই ঘটনা কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কোনো আর্থিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ব্যাংকে, এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছে। লোপা, জানছিলাম রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের খবর। জুলাই আগস্ট গণহত্যায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল শেখ হাসিনা, আর তা বাস্তবায়ন করেন জুনায়েদ আহমেদ পলক। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলক কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গণহত্যা মামলায় 7 জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন 20 ফেব্রুয়ারি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নাজিবুর রহমানের আরও একটি রিপোর্ট। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ট্রাইব্যুনালের মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান সহ 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। গণহত্যার মামলার তদন্তের অগ্রগতি রিপোর্ট তুলে ধরার দিন ধার্য করা থাকলেও প্রসিকিউশন টিম তদন্ত শেষ করতে 2 মাসের সময় বাড়ানোর আবেদন করে। পাশাপাশি সাবেক আইজিপি মামুন সহ 3 পুলিশ কর্মকর্তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। আদালত আগামী 20 ফেব্রুয়ারি অগ্রগতির প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়, আর বিচারের এখতিয়ার নিয়ে জিয়াউল আহসানের করা আবেদনের শুনানির দিন 20 জানুয়ারি ধার্য করে। এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসাই হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারবো তদন্ত সংস্থার মাধ্যমে। চিফ প্রসিকিউটর জানান, জিজ্ঞাসাবাদে পলক স্বীকার করেছে জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে ইন্টারনেট বন্ধের যে নাটক করা হয়েছিল, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং এই মামলাগুলোর প্রধান আসামি শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে আইআইজি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। জুলাই আগস্ট গণহত্যার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান
চিফ প্রসিকিউটর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। দুদক মহাপরিচালক জানান, ওবায়দুল কাদের ও সাবেক সচিব ABM আমিন উল্লাহ নুরীর বিরুদ্ধে 137টি বাস ক্রয়ে অনিয়মের তথ্য পেয়েছে দুদক। তাদের বিরুদ্ধে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। এছাড়া সালমান এফ রহমানের বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহার করে IFIC ব্যাংকের 1907 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অন্যদিকে 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের MD এস আলম এর 2 ভাই সহ 58 জনের নামে দুদক মামলা করেছে বলে তিনি জানান। একই সঙ্গে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধেও দুদক মামলা করেছে বলে জানান আক্তার হোসেন। সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও ABM আমিন উল্লাহ নুরী সাবেক সচিবের বিরুদ্ধে 137 বাস কেনা নিয়ে কারসাজির একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জনাব সালমান এফ রহমান সাবেক চেয়ারম্যান এবং জনাব শাহ আলম সারওয়ার সাবেক MD IFIC ব্যাংক PLCর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি সহ যথাযথ ঋণ প্রদান প্রক্রিয়া এবং ঋণ নিয়মাচার না মেনে জালিয়াতির মাধ্যমে 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অর্থনীতির নাজুক পরিস্থিতি সামলাতে না পারলে নির্বাচিত সরকারকেও কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে বলে মন্তব্য করেছেন IMF এর ডেভেলপমেন্ট মাইক্রো ইকোনমিক্স প্রধান ক্রিস পাপাজর্জিও। সচিবালয়ে IMF এর প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। IMF এর সীমাবদ্ধতা আছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সরকার অতিরিক্ত যে $750 মিলিয়ন চেয়েছে সে বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। মূল্যস্ফীতি না কমায় বাংলাদেশ অতিরিক্ত চাপে আছে জানিয়ে তিনি নীতি পরিবর্তনের পরামর্শ দেন। এ ব্যাপারে সংস্থাটি সহযোগিতা করবে বলেও জানান। IMF এর কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই উল্লেখ করে পাপাজর্জিও দরিদ্র মানুষ যেন খাবার সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে কিনতে পারে সে ব্যাপারে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। আমরা লক্ষ্য করেছি মূল্যস্ফীতি যেভাবে কমার কথা ছিল তা হয়নি। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি অনেকটাই বেশি। এটা বাড়তে থাকলে ভবিষ্যতে সংকট আরও বাড়বে। এই বছর $1.3 বিলিয়ন দেয়া হয়েছে। ADB বিশ্বব্যাংকও সহায়তা করছে বাংলাদেশকে। যদিও বাংলাদেশ অতিরিক্ত আরও অর্থ চেয়েছে, তবে আমাদের সেক্ষেত্রে আরও হিসাব নিকেশ করে সিদ্ধান্ত নিতে হবে। ফুড ইনফ্লেশন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।